নমস্কার। টুকরো কথায় মহাভারতের পরবর্তী অংশ আনলাম। গতদিন আমরা আলোচনা করেছিলাম পাণ্ডবরা 12 বছরের বনবাসে রয়েছে। সেই বনবাসে থাকাকালীন নিজেদের সমস্ত স্কিলকে আরও নিখুঁতভাবে তারা প্র্যাকটিসের মাধ্যমে আরও দক্ষ হয়ে নিজেদেরকে তৈরি করছে। এই সময় তারা বিভিন্ন যোগাভ্যাস এগুলো করছে, মানে মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে তারা আরও নিজেদেরকে মজবুত তৈরি করেছে। অযথা দুঃখ করে দোষারোপ করে কাল ব্যয় না করে নিজেদেরকে আরও প্রিপেয়ার করেছে। এরপর আসছে 1 বছরের অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসে মৎস্য দেশে তারা যায়। সেখানে তখন রাজত্ব করছে মৎস্যরাজ বিরাট, তার স্ত্রী সুদেষ্ণা। এই সুদেষ্ণার ভাই হচ্ছে কীচক, সে আবার মৎস্য দেশের সেনার সেনাপতি। এই যে একদিন বলছিলাম যে সুত জাতি, ওর সবসময় কর্ণকে সুতপুত্র বলে অপমান করা হয়। এটা আসলে কোনো জাতি না, এটা একটা মিশ্র জাতি, যার পিতা ক্ষত্রিয় মাতা ব্রাহ্মণ। এরকম সমাজে এমন নয় যে এই জাতিকে সকলে অবহেলা করে অপমান করে। এর আরেকটা উদাহরণ হচ্ছে এই মৎস্যরাজের স্ত্রী এবং তার ভাই, এরাও কিন্তু সুত। এদেরও মানে বাবা হচ্ছে ক্ষত্রিয়, মা ব্রাহ্মণ। তাই আবার মৎস্যরাজের সেনাপতি কীচক, তাহলে তার যথেষ্ট সম্মানও রয়েছে। তাই সুত মানে যে অপমানিত অবহেলিত সমাজে তা কিন্তু নয়। এইটা বলার জন্যই আমি বললাম আর কি। যাই হোক, এই মৎস্যরাজে 5 ভাই আর দ্রৌপদী আসে। এখানে এসে যুধিষ্ঠির, অজ্ঞাতবাস মানে কেউ এদেরকে চিনবে না, তাহলে কেউ এরা একসাথে আছি মিলেমিশে এরকমও প্রকাশ করেনি। যুধিষ্ঠির এখানে এসে কাজ নেয় রাজার প্রধান উপদেষ্টা হিসেবে। তার এত বুদ্ধি, এত ভালো সাজেস্ট করতে পারে, রাজার কোর্টিয়ার হিসেবে যুধিষ্ঠির কাজ নেয়। সেটা ভালো মতো করেও। মৎস্যরাজে খুব পছন্দের পাত্র একজন, তার সব কিছু পরামর্শ নেয়, তার সঙ্গে খেলে, মানে পাশা খেলে। যুধিষ্ঠির কিন্তু পাশা খেলতে পারে। শকুনির সঙ্গে হেরে গিয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যুধিষ্ঠির পাশা খেলা পারে। এরপর দ্বিতীয় পাণ্ডব ভীম, সে একজন রয়্যাল কুক বা শেফ, ভালো রাঁধুনি। এত ভীম যেরকম খাদ্যরসিক ছিল সেরকম রান্নাও ভালো পারত। তাই তার রান্নার দায়িত্ব আর তার প্রশংসায় সকলে একদম পঞ্চমুখ। তৃতীয় পাণ্ডব অর্জুন এখানে বৃহন্নলা রূপে আসে। বৃহন্নলা একজন মানে লিঙ্গ পরিবর্তিত পুরুষ বা নারী। সে নারীও নয়, পুরুষও নয়। সে রাজার যে মেয়ে, রাজার একটা ছেলে একটা মেয়ে, রাজপুত্র উত্তর আর কন্যা হচ্ছে উত্তরা। উত্তরাকে নাচ শেখানো, গান শেখানো, এই দায়িত্ব নেয় বৃহন্নলা রূপে। অর্জুন কিন্তু খুব ভালো, এই যে আমরা আলোচনা করছিলাম, অর্জুন খুব ভালো স্টুডেন্ট, সব কিছু মানে যেখান থেকে যা পারবো শিখে নেব। এই কলা সংস্কৃতি, নৃত্য গান এইটাও শিখেছে, আর খুব অল্প সময়ে ভালো মতো দক্ষ হয়ে গিয়েছে, এরকম শিখেছে। মানে শেখার ইচ্ছা সব দিকে, যে কোনো জ্ঞান, সেটা আমি যুদ্ধ করি, যোদ্ধা, তাই আমি নৃত্য গীত করবো না এমনও নয়। যে কোনো ফিল্ডেই হোক অর্জুন শিখতে রাজি আর কি, সব বিষয়। তো এই যে নাচ গান অর্জুন পারতো, সেটা আজকে তার কাজে লেগেছে। সে নাচ গানের টিচার হয়ে গিয়েছে উত্তরাকে, সে নৃত্য শেখায় আর গান শেখায়। আর নকুল, সে আস্তাবলের দায়িত্বে, মানে ঘোড়া যেখানে থাকে তাদের দেখভাল করা, তাদের খাবার দেওয়া, চিকিৎসা করা, এইসব করত। আর সহদেব গবাদি পশু, সেই পশুগুলো দেখাশোনা করা, তাদের খাওয়া দাওয়া এইসব সে দেখাশোনা করত।
রইল বাকি পাঞ্চালী বা দ্রৌপদী। সে রানীর কাছে দাসী হিসেবে কাজ নেয়, কিন্তু কয়েকদিনের মধ্যেই তার অ্যাটিটিউড, তার হাব ভাব, তার এত ভালো সব কিছুতে নিপুণতা, এটা দেখে রানীর এত প্রিয় পাত্রী হয়ে যায়, সে হেডমেড হয়ে যায় আর কি, দাসীদের মধ্যেও প্রধান এরকম। তাকে খুব কদরও করে সুদেষ্ণা। এইরকম চলছে, বেশ ভালোই চলছে। একদিন কীচক, সুদেষ্ণার ভাই, সে তার বোনের কাছে এসে, বোনের প্রাসাদে এসে দ্রৌপদীকে দেখতে পেয়েছে। দ্রৌপদীর রূপ এমন, সে একটা দাসী, এমন রূপ দাসীর, এই দেখে কীচকের তো মানে একেবারে এক্ষুনি চাই এরকম আর কি। তার এমন মনের ভাব যে একে চাই চাই, যে কোনো মূল্যে আমার এই দাসীকে চাই ভোগ করার জন্য। সে বারবার উত্ত্যক্ত করতে থাকে দ্রৌপদীকে, বারবার ডাকে। দ্রৌপদী তাকে ওয়ার্ন করে যে আমার কিন্তু 5-5টা গন্ধর্ব স্বামী রয়েছে, তারা যদি জানতে পারে তখন কিন্তু অবস্থা আপনার খারাপ হয়ে যাবে। সে কীচকের আবার মানে এত শক্তি, তাকে সহজে মারা যাবে না, এরকম ক্ষমতাশালী একজন, তাই নিজের দম্ভও রয়েছে, তাই কে আমাকে হারাবে আর কি। এরকম বারবার উত্ত্যক্ত করতে করতে, আর রাজা কীচকের এমন ক্ষমতা, ওই মৎস্যরাজ বিরাট, সেও সব জেনে বুঝেও কিছু বলতে পারছে না যে এর পিছনে লাগবো, কারণ আমার ঝামেলা করবে। মানে সেনাপতির দাপটে, একে তো সে শ্যালক, তার মধ্যে আবার সেনাপতি, তার দাপটে রাজা পর্যন্ত চুপচাপ থাকে, নিজের বউয়ের ভাই বলে কথা। যাই হোক, এই দ্রৌপদীকে একবার সে একলা পেয়ে তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়ে। সেই সময় এটা তো দ্রৌপদী তার বরদেরকে আগে থেকেই বলছে যে কীচক এরকম পিছনে লাগছে, উত্ত্যক্ত করছে। তখন দ্রৌপদীকে বাঁচায় ভীম, আর কীচককে বধ করে। এই এত সব ঘটনা যখন ঘটছে, সেই মুহূর্তে মানে এদিকে ওই একটা বছরই হাতে রয়েছে দুর্যোধন, দুঃশাসন এদের কাছে, যে আমাকে এদেরকে খুঁজে বার করতেই হবে, এই একটা বছরেই সুযোগ, এই সময় যদি আগে থেকে ধরে ফেলি তাহলে আবার এই সার্কেলটা, এই 13 বছরের সার্কেলটা আবার হবে। আচ্ছা, আমি একটা কথা বলি, গতদিন আমি আসলে এত শরীর খারাপ, বারবার একই টাইপের নাম তো, দুর্যোধন, যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, আমি বলতে বলতে না ভুল করে কয়েকবার যুধিষ্ঠিরের জায়গায় দুর্যোধনের জায়গায় যুধিষ্ঠির বলে ফেলেছি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। এরকম মিস্টেক হয়ে গেলে আপনারা ঠিকই বুঝতে পারবেন। যাই হোক, আবার আসি। দুর্যোধন এই সময় মানে একেবারে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যে এদের খুঁজে তারা পারছেই না। পাণ্ডবদের যে কোনো একটা ক্লু যদি একজনকেও খুঁজে বার করে, তাহলে এই 13 বছরের সার্কেল আবার চলবে, তাই এই চেষ্টা চলছে। তারা কীচকের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে, যে তারা জানে না এখনো পর্যন্ত, কিন্তু একটা সন্দেহ হয়েছে যে এরকম এসছে হঠাৎ করে, কোন নগরে হঠাৎ করে এরকম 5 জন পুরুষ 1 জন নারী এসছে, এরকম তারা খোঁজ করে যাচ্ছে। তো মৎস্য রাজ্যে এটা খোঁজ পেয়েছিল, তাই কীচকের সঙ্গে তারা বন্ধুত্ব পাতিয়েছে। আর এত ক্ষমতাশালী কীচক, এইটা দেখে তারা ভালো মতোই আর কি, যে একে সাহায্য যদি আমরা পাই নিজেদের দলে, তাহলে পাণ্ডবদের পারবো হারাতে, এরকম ভেবে আসছে। এর মধ্যেই এই ভীম কীচককে বধ করছে। এবার কীচককে সহজে কেউ বধ করতে পারে না, তার মানে যে বধ করেছে, তখন দুর্যোধন কনফার্ম হয়ে যায়, মানে মনের দিক থেকে, যে এ নিশ্চয়ই ভীমই হবে, অন্য কারোর পক্ষে সম্ভবই নয়। সাথে সাথে এই দুর্যোধন এরা হস্তিনাপুরে গিয়ে তারা কিন্তু এটা বলছে না যে এদেরকে চিনে ফেলেছি, তারা বলছে যে মৎস্য রাজ্যের উপর আমরা আক্রমণ করব, রাজ্য বাড়াতে হবে। মানে হস্তিনাপুর তখন রাজিই নয়, কিন্তু তবু প্রেশার ক্রিয়েট করে যে না চলো। কিসের জন্য? কারণ কর্ণের সঙ্গে একা যুদ্ধ করতে পারতো, কিন্তু এই যে দ্রোণাচার্য, ভীষ্ম, কৃপাচার্য, এদেরকে, অশ্বত্থামা, এদেরকে সাথে নিতে হবে, এই প্ল্যানে তাদেরকে নিয়ে আসে। কারণ ভীষ্মের মতো একজন অপ্রতিদ্বন্দ্বী এরকম যোদ্ধা
দ্রোণাচার্যের মতো অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা যদি সঙ্গে থাকে তাহলে তো পাণ্ডবরা পারবেই না, এই মনে করে তাদেরকে জোর করে নিয়ে আসে। হস্তিনাপুরে বিশাল সেনা নিয়ে বিরাট রাজ্যের উপর আক্রমণ করে। এদিকে কীচক মারা গিয়েছে, সেনাপতি নেই। তখন কি করবে বিরাট রাজ? তখন উত্তর, মানে সে একেবারে নেহাতি বালক, 14 বছরের একটা বালক, সে বলছে যে আমি যাব, যুদ্ধ করব, আমাকে শিখিয়েছে অস্ত্রশস্ত্র চালানো, আমি ঠিক পারবো যুদ্ধে। অর্জুন তখন বলছে যে ঠিক আছে, আমি ওর সাথেই যাব, ওর সারথি হয়ে, ও ঠিক পারবে। রানী বলছে কি করে সম্ভব, আমার এইটুকুনি ছেলে এত বড় হস্তিনাপুরের সেনার সঙ্গে। অর্জুন বলছে যে না, আমি সারথি হয়ে থাকবো, আপনার ছেলেকে রক্ষা করার দায়িত্ব আমার। এরা তো অবাক, একজন বৃহন্নলা, সে কিভাবে আমার ছেলেকে রক্ষা করবে? যাই হোক, অর্জুন উত্তরকে রথে বসিয়ে নিজের সারথি হয়ে গিয়েছে। এবার প্রথমেই তো এত বড় সেনা দেখে উত্তর তো ভয় পেয়ে গিয়েছে, তারপরে যাও বা 2-1টা অস্ত্র চালনা করে এবার উত্তর ভয় পালাতে যাচ্ছে। তখন অর্জুন বলেছে যে ঠিক আছে, তুমি ভয় পেও না, ঘাবড়েও না, তুমি রথের ইয়েটা ধরো, লাগামটা ধরো, আমি যুদ্ধ করছি বলে অর্জুন তখন রথে চেপেছে আর উত্তর রথের লাগামটা ধরেছে। ধরে এত মানে ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, দুঃশাসন, এরা সকলে রয়েছে, সমস্ত রথী মহারথী, অশ্বত্থামা, এদের সকলকে একা হাতে অর্জুন একদম পরাস্ত করে দিয়েছে। তখন দ্রোণাচার্য বলছে যে এই যে ষাঁড়ের মতো দেখতে একজন শাড়ি পরে রয়েছে বৃহন্নলা আর কি, কিন্তু যেরকমই হোক এর অস্ত্রচালনা, এর বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাপিয়ারেন্স বলে দিচ্ছে এটা অর্জুন ছাড়া আর কেউ নয়, অর্জুন হতে বাধ্য। মানে তিনি তো গুরু, তিনি তো জানেন তার ছাত্রের কীরকম অস্ত্রচালনা সে করতে পারে এরকম। এই দেখে আর সমস্ত সেনাবাহিনীকে একা হাতে হারিয়ে দিয়েছে। তাহলে আমরা কিন্তু এটা অনেকবার বেশ দেখতে পেলাম না, যে কর্ণকে বেশ কয়েকবার হেরে কর্ণ তো পালিয়েছে, অর্জুন অনেকবার হারিয়েছে, ইভেন আমরা পরে দেখব ভীমও হারিয়েছে কর্ণকে। এমন নয় যে কর্ণ মানে কোনো যুদ্ধে হারেনি, এমন নয়, বাচ্চা অভিমন্যু সেও কিন্তু কর্ণকে হারিয়েছে, এটাও আমরা পরে দেখব। যাই হোক, এখনো পর্যন্ত আমরা দেখলাম বেশ কয়েকবার কর্ণ হেরে গিয়েছে অর্জুনের থেকে। তো সকলকে হারিয়ে দিয়েছে, এরা তো হেরে ফিরে এসছে হস্তিনাপুরে। আর তখনও এরা নিজেদের পরিচয় প্রকাশ করেনি আর কি। এবার যখন ফিরে এসেছে উত্তর তো এত উত্তেজিত হয়ে বলছে, তারপরে হস্তিনাপুরের ওরাও যখন দ্রোণাচার্য বলছে অর্জুন ছাড়া কেউ হতেই পারে না, একে তো কিচক মেরেছে, সেটা ভীম ছাড়া কেউ হতে পারে না, আজকে যুদ্ধে যাকে দেখলাম সে অর্জুন ছাড়া অন্য কেউ অসম্ভব আর কি, এরকম। তখন তাদের পরিচয় প্রকাশ করতে তারা বাধ্য। বিরাট রাজকেও তারা সমস্ত কথা বলে। উত্তর তাদের ওই মৎস্যরাজেই ত্রিগর্ভ নামে এক নগরে তারা জমায়েত হয় এবং সেখানেই মৎস্যরাজের সঙ্গে বিরাটের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়। এবার এরাই পাণ্ডব, এদেরই রাজ্য হচ্ছে ইন্দ্রপ্রস্থ, মানে সারা ভারতবর্ষ এদের অধীনে ছিল একসময়, এরকম দেখে এবার অর্জুনের পরিবারের সকলে, দ্রৌপদীর আরও 5টা পুত্র, সকলকে তারা আমন্ত্রণ করে সেখানে। তারা আসলে পরে তারাই বিয়ের প্রস্তাব, শ্রীকৃষ্ণ বিয়ের প্রস্তাব দেয় অভিমন্যুর সঙ্গে উত্তরার। সেখানে উত্তরার মানে বিরাট রাজকন্যা উত্তরার সঙ্গে অভিমন্যুর বিয়ে হয়। এবার দেখুন, এই যে আমি এই প্রসঙ্গগুলো বারবার করে বলি যে ভীমের হিড়িম্বার সঙ্গে বিয়ে হয়েছে এক আদিবাসী বলা যায় এরকম এক প্রজাতির সঙ্গে, এখন দেখছি উত্তরার সঙ্গে বিয়ে হচ্ছে অভিমন্যুর। তার মানে এরা যদি একেবারেই জাতিভেদ মেনে অবহেলা বা অবজ্ঞা করতো তাহলে কেন নিজের ছেলের সঙ্গে বিয়ে দিত? এরকম কিছু ছিলই না। এই ছোট ছোট ঘটনা দিয়ে বারবার প্রমাণিত হয়। কারণ এইটা বলার, বারবার উল্লেখ করার কারণ একটাই, কারণ আমরা বারবার দেখি আহারে বেচারা কর্ণকে সুতপুত্র বলে যুদ্ধে হারিয়েছে বা অস্ত্র চালাতে দেয়নি, এরকম নানা বলি। এগুলো
শুধুমাত্র অজুহাত বলার জন্যই বলা, নাহলে এরকম কিছু ছিলই না। এতজনের সঙ্গে হয়নি, শুধুমাত্র কর্ণের সঙ্গে কেন হবে? তো এখানে উত্তরার সঙ্গে বিয়ে হয়ে যায়। তারপরে তারা হস্তিনাপুরে ফিরে যায়। সেখানে গিয়ে তখন বলছে যে আমাদের 1 বছর অজ্ঞাতবাস কমপ্লিট হয়ে গিয়েছে। ভীষ্মও বলছে হয়ে গিয়েছে কমপ্লিট, তাই এবার এদেরকে 5টা রাজ্য তাদের রাজ্য ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতে। দুর্যোধন কিছুতেই রাজি নয়। সে বলছে না, এখনো কমপ্লিট হয়নি, এখনো বাকি রয়েছে, 1 মাস বাকি রয়েছে। তখন ভীষ্ম এসে বোঝাচ্ছে আমরা এখন যেই ক্যালেন্ডার ইউজ করি এটা হচ্ছে সূর্যমতে ক্যালেন্ডার, সূর্যের চলন অনুসারে আমাদের ক্যালেন্ডারটা হয়। তখন ছিল চন্দ্র দেখে, চন্দ্রের মুভমেন্ট দেখে যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে ছিল প্রতি 2.5 বছর অন্তর একটা করে দিন বাড়তো, আর 5 বছর অন্তর 2টো মাস বাড়তো। ভীষ্ম ওখানে বলছে যে পঞ্চমে বর্ষে 2 মাসা উপজয়তে, মানে প্রতি 5 বছর অন্তর 2টো মাস বেড়ে যায়। তাহলে সেইভাবে যদি হিসাব করি, যখন ওদের শুরু হয়েছিল চৈত্র মাসের অমাবস্যায়, আবার 13 বছর বাদে যেই চৈত্র মাসের অমাবস্যা আসবে, চৈত্র মাসটা তো পিছিয়ে যাচ্ছে আরও, তাই সেইভাবে এটা পিছিয়ে যাচ্ছে। আর দিন হিসেবে যদি ইউজ করি, ভীষ্ম ব্যাখ্যা করে বলছে যদি 366 ডেজ বছরে ধরি, 13 বছরে হচ্ছে 4758 দিন। এইটা মানে ওই 13 বছর 5 মাস 12 দিন, মানে 5 মাস পেরিয়ে গেছে। 13 বছরের পরেও আরও 5 মাস 12 দিন পেরিয়ে গিয়েছে। সরি, বছরে তো মানে এটা তো আরও আগেই এদের ফিরে আসার কথা, কিন্তু অত তো আর হিসাব রাখেনি। অজ্ঞাতবাস করতে গিয়ে 13 বছর 5 মাস 12 দিন পেরিয়ে গেছে, তাই এটা ওদের কমপ্লিট হয়ে গেছে, ওদের এখন ফিরিয়ে দিতে হবে কথা মতো। দুর্যোধন মানতে রাজি নয়, বলছে না, যখন এগ্রিমেন্ট হয়েছে তখন তো এই দিন হিসাব করব বা এইরকম কিছু হিসাব করবো এটা তো ছিল না। তাই সে কোনোভাবেই আর কি, যদি কমপ্লিট তার মতে হতো তাও সে মানত না, এরকমই পরিস্থিতি। তাই কর্ণ তাকে বলে যাচ্ছে না, মেনে নেবে না এরকম। কি করে এবারে যুধিষ্ঠির বলছে যে ঠিক আছে তাহলে, মানে একটা তো আলটিমেট কোনো সলিউশনে আসতে হবে। তখন বলে যে ঠিক আছে, এক কাজ করো, হস্তিনাপুরের সঙ্গে তোমরা ইন্দ্রপ্রস্থ সব রেখে নাও, সমস্ত রাজ্য রেখে নাও, শুধুমাত্র আমাদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও। ওই 5টা গ্রাম নিয়েই আমরা তাহলে চলে যাই, আর কিছু আমাদের চাই না, যুদ্ধও করবো না। মানে এত সারা জীবনে তাদের গিয়েছে ঝামেলা, এবার একটু শান্তি চায়। এই যখন 5টা গ্রাম চেয়েছে, তখন ধৃতরাষ্ট্র, ভীষ্ম সকলে বোঝাচ্ছে যে তাই তো ছেড়ে দাও, এবার ওই 5টা গ্রাম দিয়ে ওদেরকে ছেড়ে দাও, সামান্য 5টা গ্রাম দিয়ে আর কি হবে। শকুনিও বোঝাচ্ছে যে আমাদের তো এত রয়েছে, এই 5টা গ্রাম চাইছে তো ছেড়ে দাও। কিন্তু কর্ণ বলছে যে তুমি ছাড়বে না, তোমার অধিকার তুমি কিছু ছাড়বে না, আর আমি আছি বন্ধু, যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে রয়েছি। অর্জুন, কর্ণের টার্গেট একটাই, যে আমাকে আমার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে অর্জুনকে হারিয়ে, যা এতদিনে কর্ণ কোনোদিন পারেনি। আর দুর্যোধন এতটাই হিংসা যে বলছে যে আমি 5টা গ্রাম কি সূচের মাথায় যেইটুকুনি মাটি ভূমি ধরবে, আমি ওইটুকুনিও ছাড়তে রাজি নই। আমি এদের সঙ্গে এক পৃথিবীতে বাঁচতেই রাজি নই, হয় ওরা থাকবে নাই আমি থাকবো, মানে এদেরকে সহ্যই না আর কি, এরকম। তাহলে আর কি করবে? তাহলে এবার যুদ্ধই একমাত্র পথ। তারা ফিরে আসে, ফিরে এসে শান্তি স্থাপন করার জন্য, শান্তি স্থাপন করার জন্য চেষ্টা কেন করছে, এটা একটা কথা।
যে তাদের তো এমন চরম অপমান হয়েছে, দ্রৌপদীকে এমন লাঞ্ছনা সহ্য করতে হয়েছে, তারপরেও কেন শান্তি স্থাপনের এতটা চেষ্টা করছে? তার মানে কি পাণ্ডবরা বা যুধিষ্ঠির কাপুরুষ ছিল? আসলে যুদ্ধটা একদম এক্সট্রিমে গিয়ে হয়, কারণ যুদ্ধ মানেই হচ্ছে দুই পক্ষেরই, যে জিতলো যে হারলো দুই পক্ষেরই বিনাশই বিনাশ হয়। শুধুমাত্র তো রাজায় আর রাজায় যুদ্ধ হচ্ছে না, এখানে তো আরও সেনা থাকবে, অন্যান্য রাজ্য এদের সঙ্গে যুক্ত থাকবে, সাধারণ মানুষগুলো তাদের অনেক হ্যাম্পার হবে। তাহলে যুদ্ধ মানে অনেক ক্ষয়ক্ষতি, অনেক প্রাণনাশ, খালি বিনাশই বিনাশ। এই এক্সট্রিম এই পর্যায়ে যেতে চাইছে না। তার আগে পর্যন্ত অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু মানে আলোচনা করে যদি অ্যাভয়েড করা যায়, তাই শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে যে যুদ্ধটা যাতে না হয়। দুপক্ষই চাইছে, দুপক্ষ বলতে পাণ্ডবরা তো বলছেই, মানে দ্রৌপদীও ছেড়ে দিচ্ছে যে ঠিক আছে, আমার অপমান যা হয়েছে হয়েছে, আমি যুদ্ধ, সেও জানে তো, একজন সে ক্ষত্রিয় একজন নারী, সে জানে যুদ্ধের পরিণতি কি হতে পারে, তাই সে বলছে ঠিক আছে যুদ্ধ যাতে না হয় চেষ্টা করো। যুধিষ্ঠির তো চাইছেই, ইভেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র, ভীষ্ম, বিদুর, শকুনি সবাই বোঝাচ্ছে, বুঝছে না শুধু মাত্র দুজন। এক হচ্ছে দুর্যোধন আর তার বন্ধু কর্ণ। এই দুর্যোধন বুঝছে না, কর্ণ তাকে বুঝতে দিচ্ছে না। একভাবে যুদ্ধ ছাড়া তারা কোনো কিছুই চায় না, এদের সঙ্গে পাণ্ডবদের সঙ্গে এক পৃথিবীতে নিঃশ্বাস পর্যন্ত নিতে চায় না। তাহলে এবার কি? যুদ্ধই শেষ পরিণতি। এই যুদ্ধকে এরপরেও কেউ আটকাতে পারে কি না সেই আলোচনা আমরা আবার পরের দিনই আসব। ধন্যবাদ।